পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ আবহে ঐতিহাসিক সিদ্ধান্ত তড়িঘড়ি নিল ভারত। ফ্রান্সের সঙ্গে ৬৩,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হলো এবং আরো ২৬টা রাফেল কেনার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেল ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ফ্রান্স। এবং আপনাদের যে তথ্যটা গতকালের রাতের পর্বে দিয়েছি, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। পাকিস্তানের সেনাবাহিনীতে ইতিমধ্যেই রেজিগনেশনের ধুম। সেই গোপন চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আসিফ মুনিরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অবস্থা খুব খারাপ। কোন স্কোয়াড্রনে কোনো পাকিস্তান মিলিটারিরা তারা থাকতে চাইছেন না, তারা ডিপ্রেসড। তারা চাইছেন বাড়ির চাপে ক্লান্ত হয়ে তারা বাড়ি ফিরে যেতে চাইছেন। কেন আপনাদের সামনে বলেছি, তার অনেকগুলো কারণ আছে। আর একটা কারণ যেমন হতে পারে যে ভারতের সঙ্গে প্রবল শক্তিশালী দেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, সেখানে তারা নিশ্চিত জানেন যে মৃত্যু অবধারিত, তাই আগে থেকেই তারা বাঁচার যেখানে চেষ্টা করছেন। অন্যদিকে আজকের পর্বেই সেই গল্প আপনাদের শোনাবো। আপনারা এমনিতেই জানেন চাইনা প্রোডাক্টের সেখানকার নির্ভরযোগ্যতা ঠিক কতটা হয়, সেটা আপনারা যারা চাইনা প্রোডাক্ট ব্যবহার করেছেন, মোবাইল থেকে ছাতা থেকে ঘড়ি, তারা নিশ্চিতভাবে চাইনা প্রোডাক্টের বিশ্বাসযোগ্যতা জানেন। আর এইখানেই গতকালের একটা সাংঘাতিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান নাকি চাইনার কাছ থেকে কিনে রেখেছিল। এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কাজ করা বন্ধ করে দিয়েছে, সেটা কাজ করছে না। অর্থাৎ পাকিস্তানের করাচি একেবারেই ওপেন। ভারত চাইলেই মিসাইল ছুড়ে পাকিস্তানের করাচিকে অন্তত একদিনের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই তথ্য আজকে আপনাদের সামনে প্রমাণ সমেত আমি পেশ করতে চলেছি, তার কারণ প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না আপনাদের সামনে। এই আস্থাটুকু এতদিনে আমার প্রতি আপনাদের জন্মে গিয়েছে বলেই আমার বিশ্বাস। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমি আপনাদের সামনে প্রথমে যে ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সেখানে ভারতের সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা খাতে একটা ডিল হয়ে গিয়েছে এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে। ২৬টি রাফাল, তার মধ্যে ২২টি রাফাল ১ সিটের অর্থাৎ সেগুলো আক্রমণকারী, আর ৪টি রাফাল ২ সিটের অর্থাৎ সেগুলো প্রশিক্ষণের জন্য ভারত চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখছেন আমাদের চ্যানেলের পর্দায়। এবং আপনারা এটা জানেন যে ভারতের হাতে ৩৬টি রাফাল ইতিমধ্যেই আমাদের অলরেডি আছে। সেই ৩৬টি রাফাল আম্বালা এবং হাসিমারাতে সেগুলো ডিপ্লয় রয়েছে এয়ারফোর্স ডিপার্টমেন্টের হাতে। এয়ারফোর্সের হাতে আমাদের ৩৬টা রাফাল রয়েছে। আর এই যে ৬৩,০০০ কোটি টাকার নতুন ২৬টা রাফেল আসতে চলেছে, সেগুলো থাকবে আমাদের নৌবহরের হাতে, অর্থাৎ আমাদের আইএনএস বিক্রান্তে কিন্তু এগুলো ডিপ্লয় করা হবে। এই মুহূর্তে আইএনএস বিক্রান্তে রয়েছে মিগ-29। সেই মিগ-29 গুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে এই রাফাল দিয়ে সংযুক্তিকরণ করা হবে। এবং খবর পাওয়া যাচ্ছে এগুলো ছাড়াও আরো ১০০টি রাফাল কেনার জন্য ভারত প্রস্তুত হয়ে রয়েছে। এই যখন পরিস্থিতি, তখন আপনারা জানেন যে গ্রিন সিগন্যাল বিভিন্ন দেশের কাছ থেকে ভারত পেয়েছে। তবে এই খবর হয়তো আপনাদের কাছে এসে এতক্ষণে পৌঁছে গিয়েছে। চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই পাক বিদেশ মন্ত্রী ইশাকদারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তারা পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদী মোকাবিলার জন্য দাঁড়িয়ে থাকবেন। হাসবেন? পাকিস্তান নাকি সন্ত্রাসবাদী মোকাবিলা করবে সেটা বিশ্বাস করছে তাদের বাবা চীন, এবং তারা পাকিস্তানের সঙ্গে থাকবে বলে জানিয়ে দিয়েছে। আমাদের লাগবে না চীনের সাহায্য। কেন লাগবে না? আপনারা জানেন কিছুদিন আগে, বছর দেড়েক আগে ভারতের একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভুল করে সেটা উৎক্ষেপিত হয়ে গিয়ে পাকিস্তানে উপড়ে গিয়ে পড়ে। কিন্তু সেটা একটা ভারতকে বড় শিক্ষা দিয়েছিল পাকিস্তানকেও। তার কারণ পাকিস্তান গর্ব করে বুক ফুলিয়ে বলেছিল তারা চাইনার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল। সেটা মিসাইল তো ছেড়ে দিন, একটা মাছি নাকি গলতে পারবে না। অথচ ভুল করে নিক্ষিপ্ত হওয়া ভারতের এই ব্রহ্মস মিসাইলকে কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, চীনের থেকে কিনে আনা সেই ডিফেন্স সিস্টেম কিন্তু শনাক্তকরণ করতে পারেনি।
আর আপনাদের সামনে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে লেখা রয়েছে যে পাকিস্তান তারা এখনো যখন পরীক্ষা করতে গিয়েছে তাদের চীনের থেকে আমদানি করা এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে কিনা, তারা দেখতে পেয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে না, অর্থাৎ পাকিস্তানের আকাশ উন্মুক্ত, যে কোনো মিসাইল সেটাকে পেনিট্রেট করে পাকিস্তানের যে কোনো শহরে ঢুকে যেতে পারে। আর সেই কারণেই বোধহয় আপনাদের গতকালের খবরটা আপনারা এবার মিলিয়ে দেখতে পারেন। পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল বলছেন অবস্থা খুব খারাপ, সেনারা দলে দলে রিজাইন করছেন, এমনকি অফিসাররাও থাকতে চাইছেন না। একটা স্কোয়াড্রনে নয়, এইটা ছড়িয়ে যাচ্ছে ছোঁয়াচের মতো, একটা দুটো 10টা স্কোয়াড্রনে অন্তত খবর আসছে 5 থেকে 8,000 মতো পাকিস্তানি সেনা ইতিমধ্যেই রিজাইন করে দিয়েছেন। এই রকম যখন পরিস্থিতি, তখন ইশাক দারকে ফোন করে ওয়াং ই পাকিস্তানের বিদেশ মন্ত্রী বলছে সন্ত্রাসবাদী মোকাবিলায় আমরা আপনাদের পাশে রয়েছি। তবে এটাও আপনাদের জানিয়ে দিতে চাই যে যখনই পাকিস্তানকে এইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে চীন, তখন আরো একবার দ্ব্যর্থ ভাষায় আমেরিকার তরফ থেকে আরো একবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে যদিও আমরা এই সমস্যার সমাধানের জন্য শান্তিপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করছি, তাও আমরা সন্ত্রাসবাদী দমনের জন্য ভারতের পাশেই রয়েছি বলে তৎক্ষণাতের জবাব দিয়েছে আমেরিকা। বুঝতে পারছেন পরিস্থিতিটা? আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম, যারা দেখেননি আমি আরো একবার দেখাতে চাইবো। টমি ব্রুস, আমেরিকার বিদেশ মন্ত্রীর মুখপাত্র টমি ব্রুস, তিনি হোয়াইট হাউসে বসে প্রেস ব্রিফিং করছিলেন। সেই প্রেস ব্রিফিং এর সময় যেমন উপস্থিত ছিলেন ভারতের সাংবাদিক, উপস্থিত ছিলেন পাকিস্তানের সাংবাদিক। সেই পাকিস্তানের সাংবাদিক হঠাৎ করেই প্রশ্ন করতে শুরু করে ভারতের সামরিক অভিযান নিয়ে তৎপরতা এবং পিওকে কে নিয়ে তাদের প্ল্যান নিয়ে যখন সেই প্রশ্ন করে, তাদের উদ্বেগের কথা যখন পাকিস্তানের জার্নালিস্ট জানাই টমি ব্রুসকে, বিদেশ মন্ত্রীর মুখপাত্রকে, তখন টমি ব্রুস থামিয়ে দেন মাঝপথে, বলেন এ বিষয়ে আমাদের আর কিচ্ছু বলার নেই, যা বলেছেন প্রেসিডেন্ট বলে দিয়েছেন, এ নিয়ে আমাদের আর কোনো কথা বলার নেই। দ্ব্যর্থ ভাষায় বলে দিয়েছে। আর প্রেসিডেন্ট কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা সব দিক থেকে ভারতের পাশে রয়েছে। এমনকি এই প্রথম কোনো একটা যুদ্ধের আবহে কোনো এক মার্কিন প্রেসিডেন্ট সরাসরি নিজে থেকে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী, যাকে বন্ধু বলে সম্বোধিত করে ডোনাল্ড ট্রাম্প, এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ফোন করে বলেছেন নির্বিঘ্নে আমরা আপনাদের সাপোর্ট দিচ্ছি। সেই অবস্থানের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি বা লক্ষ্য করা যায়নি। President Trump offered to mediate between India and Pakistan on the issue of Indian occupied Kashmir. I know you just said that this administration has no position on Kashmir right now, but there too much tension. I'm not going to be remarking, sir. As I mentioned, I appreciate this, and perhaps we'll come back to you with another subject. I will say nothing more on that situation. The President and the Secretary have said things, as have the Deputy Secretary. They've made their positions clear. I will not continue. আর যারা প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী কেন বিদেশে যান, সেই সমস্ত সেকুলারিজম পন্থী মানুষরা, যারা পাকিস্তানের টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর, যারা প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর শুটের দাম কত, তারা এটুকু ভুলে যান যে একটা রাষ্ট্রনায়ককে কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়, করাটা উচিত। তাহলে কি আপনারা চাইবেন যে একটা টেরিকটের জামা পরে বা পাঞ্জাবি পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার হোয়াইট হাউসে যান? সেটা কি সম্মান বাড়াবে, নাকি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা চটি পরে হোয়াইট হাউসে যাওয়া যায়? যারা ভাবছেন তাদেরকে আমি বলে দিই, জেলেনস্কি গিয়েছিলেন তার ওই ড্রেস পরে, কালো রঙের একটা গেঞ্জি, একটা ইনফর্মাল ড্রেস পরে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। তার পরিণতি কি হয়েছিল আপনারা স্বচক্ষে দেখেছেন। যারা দেখেও মনে করতে পারছেন না তাদের জন্য মনে করিয়ে দিই, সেখানে হোয়াইট হাউসে যখন মিটিং চলছিল তখন জেডি ভ্যান্স তিনি প্রশ্ন করেছিলেন, যিনি কয়েকদিন আগেই ভারত থেকে ঘুরে গেলেন, যে আপনার কাছে স্যুট কেনার পয়সা নেই, আপনি হোয়াইট হাউসে পা দিয়েছেন, আপনি স্যুট পরে আসতে পারেন না, আপনি একটা ফর্মাল ড্রেস কোড মেনটেন করতে পারেন না, আপনি অফিসিয়াল আলোচনা করতে এসেছেন। তাই যে শেকুরা প্রশ্ন তুলছে নরেন্দ্র মোদী কেন বারবার বিদেশে যান,
তারা নিশ্চিতভাবে আজকে উত্তর পেলেও তারা সেই উত্তর নিতে চাইবেন না, তার কারণ তাদের উদ্দেশ্য অন্য কিছু। নরেন্দ্র মোদী বিদেশে যান, সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বন্ধু বলে মনে করেন, সেই কারণে যুদ্ধের আবহে নরেন্দ্র মোদীকে ফোন করতে হয় না, ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলেন যে আমি পাশে রয়েছি। দিস ইজ দ্য ডিফারেন্স। তাই আমি আপনাদের সামনে যে তথ্য আজকে দিলাম, যে যেভাবে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যেভাবে শক্তি বৃদ্ধি করা হচ্ছে, সামরিক শক্তি বৃদ্ধি করা হচ্ছে, এবং একের পর এক পাকিস্তানে যেভাবে অস্ত্রগুলোকে পরীক্ষা করে দেখার জন্য যে ধরনের সামরিক প্র্যাকটিস তারা করছেন, সেখানে যে ধরনের বাধা এবং বিপত্তির সম্মুখীন হচ্ছেন, তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে এই চীন কিভাবে তাদেরকে ঠকিয়েছে টাকার বিনিময়ে, এবং সেই কারণেই চীন তাদের পাশে দাঁড়াচ্ছে। কেন জানেন? গোয়েন্দা দপ্তর কিংবা যারা এই যুদ্ধ সংক্রান্ত বিশেষজ্ঞরা রয়েছেন, তারা মনে করছেন যে চীনও চাইছে না ভারত পাকিস্তানের সঙ্গে কোনোভাবে যুদ্ধে লিপ্ত হয়ে যাক, তার কারণ পাকিস্তান প্রমাণ পেয়ে যাবে যে যে সমস্ত যুদ্ধাস্ত্র ভর করে তারা মনে করেছিল চীনের কাছ থেকে যে তারা অত্যন্ত শক্তিশালী, আসলে সেগুলো একটা খেলনা যন্ত্র বা জং ধরা যন্ত্র ছাড়া আর কিছুই নয়, সেটা প্রমাণ পেয়ে যাবে পাকিস্তান। এবং সেই কারণে চীন চাইছে না কোনোভাবেই যুদ্ধে জড়িয়ে পড়ুক পাকিস্তান। তারা চাইছে না চীন থেকে আমদানিকৃত পাকিস্তানের যুদ্ধ সরঞ্জামগুলি অন্তত পরীক্ষার মুখে পড়ুক, এটা চাইছে না চীন। এই এত বড় তথ্যটা আপনি মানে দিলাম আমরা আপনাদের তরফ থেকে, আমার তরফ থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম। আশা করি এই তথ্যগুলো আপনি খুঁজে পাবেন না, তবে এই তথ্যের যদি একটাও ভুল প্রমাণিত হয় আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাকে সোর্স পাঠিয়ে দেব। আপনার ইমেল অ্যাড্রেস আমাকে পাঠাতে পারেন, সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে আমি সোর্স পাঠিয়ে দেব। কিংবা আপনি যদি একটু ডিপ সার্চ করেন, সেই ডিপ সার্চের মাধ্যমে আপনি যদি একটু টাইম ইনভলভ করেন, আপনি যদি আপনার প্রতিনিধিদের কাজে লাগান, সেই তথ্য আপনার হাতে উঠে আসতে পারে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। আপনারা কি বলবেন? ভারতের এই শক্তিশালী ভূমিকা দেখে গর্বে বুক ফুলে উঠছে? মনে হচ্ছে যে আপনাদের করের পয়সা যেগুলো আপনারা দেন, তেল কিনতে গেলে যে কর দিতে হয়, রাজ্য সরকারকে যে করগুলো দেন, সেই করের টাকায় কি হয় আপনারা খুব ভালো করেই জানেন। আর কেন্দ্রীয় সরকারকে যে করের টাকাগুলো আমি আপনি দিচ্ছি, সেই টাকাগুলোর সদ্ব্যবহার হচ্ছে কিনা তার তো একটা পরীক্ষা নিতে হবে আমাদেরকে। আর সেই পরীক্ষারই সময় এসে গিয়েছে। এখনো পর্যন্ত যতটা পরীক্ষায় বসেছে ভারত, তা থেকে কি মনে হচ্ছে যে আমার আপনার করের টাকা নরেন্দ্র মোদীরা সৎভাবেই ব্যবহার করছেন? 63,000 কোটি টাকা এই আমার কন্ট্রিবিউশন রয়েছে, আপনার কন্ট্রিবিউশন রয়েছে, আপনাদের সকলের কন্ট্রিবিউশন রয়েছে। আমার আপনার টাকায় 63,000 কোটি টাকা ব্যয় করে রাফাল কিনে ভারত মাতাকে শক্তিশালী এবং নিরাপদ রাখার ব্যবস্থা করা হচ্ছে। সবাই গর্বিত হন, এক্সেপ্ট ওই সেকুলারিজম, তথাকথিত সেকুলারিজম পন্থী লোকেরা, যারা পাকিস্তান ট্রেটারদের থেকে অত্যন্ত বেশি ভয়ঙ্কর। লিখে জানান আজকে পর্বে আপনাদের এই মন্তব্য। এখনকার মতো এখানে শেষ করলাম।